দক্ষিণ পশ্চিমাঞ্চলে ফের চোখ রাঙাচ্ছে ডেঙ্গু। উচ্চ সংক্রমণ ঝুঁকিতে খুলনা বিভাগের একাধিক জেলা, মোকাবিলায় নেই পর্যাপ্ত প্রস্তুতি। করোনায় আক্রান্ত বাড়ছে যশোরে। 4 মাস ধরে বন্ধ খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম। 2 মাস ধরে নেই উপাচার্য, কাজে যোগ দেননি শিক্ষকরাও। সেশন জটে শিক্ষার্থীরা। বাড়ছে পানি, ভাঙছে তীর। কুষ্টিয়ার 2.5 কিলোমিটার এলাকায় পদ্মার তাণ্ডব, বিলীন বসতবাড়ি ও ফসলি জমি। স্থায়ী বাঁধ নির্মাণের দাবি বাসিন্দাদের। চালের দাম বৃদ্ধির জাঁতাকলে ভোক্তা। কুষ্টিয়ার মোকামে কেজিতে বেড়েছে 4 টাকা। হাটে ধানের দর বাড়ার অজুহাত মিল মালিকদের। এবং সুন্দরবনে বেপরোয়া হরিণ শিকারীরা 2 মাসে 3000 ফাঁদ ও 84 কেজি মাংস উদ্ধার। অপরাধীদের তালিকা করে বাড়ানো হয়েছে গোয়েন্দা নজরদারি। বন আইন সংস্কার দাবি। আমন্ত্রণ সময় সংবাদের নিয়মিত আয়োজন বিভাগীয় সময়ে থাকছে সপ্তাহের 7 দিন ভিন্ন ভিন্ন বিভাগের সংবাদ নিয়ে। আজ থাকছে খুলনা বিভাগ, সঙ্গে আছে আমি ওমরি। খুলনা সহ দক্ষিণাঞ্চলে ফের চোখ রাঙাচ্ছে ডেঙ্গু। সম্প্রতি আইইডিসিআর এর গবেষণায় উঠে এসেছে বিভাগের একাধিক জেলা রয়েছে ডেঙ্গু সংক্রমণ উচ্চ ঝুঁকিতে। তবে ডেঙ্গু প্রতিরোধে এখন পর্যন্ত কার্যকর মশক নিধন কার্যক্রম নেই। হাসপাতালগুলোর প্রস্তুতিও ঢিমে তালে। বিশেষজ্ঞরা বলছেন, দ্রুত উদ্যোগ না নিলে ভয়াবহ আকার ধারণ করতে পারে ডেঙ্গু পরিস্থিতি। নিয়ামুল হোসেন কোচের ছবিতে আবদুল্লাহ আল মামুন রুবেলের রিপোর্ট। খুলনা বিভাগের মধ্যভাগের একটি জেলা ঝিনাইদহ। সম্প্রতি আইইডিসিআর ঝিনাইদহ শহরের 270টি বাড়ি ঘুরে 162টিতেই এডিস মশার লার্ভা পেয়েছে। এতে ঘনত্ব মাপার সূচক ব্রুটো ইন্ডেক্স দাঁড়িয়েছে 60%, যা উচ্চ ঝুঁকিপূর্ণ বলছে আইইডিসিআর। পাশের জেলা মাগুরাও রয়েছে উচ্চ ঝুঁকিতে। এখানকার ব্রুটো ইন্ডেক্স 55.5 ভাগ। তবে জেলা দুটিতে এখনও নেওয়া হয়নি ডেঙ্গু নিধনে দৃশ্যমান কোনো পদক্ষেপ। হাসপাতালগুলোর প্রস্তুতিও যৎসামান্য। বিকেল হলেই মশার জ্বালায় অতিষ্ঠ, সে যে কি পরিমাণ, খুব আতঙ্কের ভিতরে আছি আমরা। পৌরসভা কর্তৃপক্ষ কোনো মশক নিধনের জন্য কোনো ব্যবস্থা নেয়নি। উচ্চ ঝুঁকি নির্ণয় না হলেও বিভাগের অন্য জেলাগুলোতেও বাড়ছে ডেঙ্গু রোগী। প্রতিদিনই ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হচ্ছেন রোগীরা। গত 1 সপ্তাহে বিভাগের 10 জেলায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন 117 জন। বর্তমানে বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন 57 রোগী। এবার ডেঙ্গু আক্রান্ত রোগীদের মধ্যে নতুন লক্ষণও দেখা গেছে। 3 দিন পরে আর কি খিঁচুনি উঠেছে। উঠলে আমরা ওই জায়গায় অ্যাম্বুলেন্স ফোন করে এনে এই জায়গায় নিয়ে আসি। সে বমি করতেছে, অসুস্থ পড়েছে, সে অতিরিক্ত দুর্বল হয়ে পড়েছে। খাওয়ার সাথে সাথেই বমির সাথে রক্ত উঠছিল। এই জায়গায় আনার পরে বমি বন্ধ হয়েছে। আইইডিসিআর বলছে, খাওয়ার জন্য সংরক্ষিত বৃষ্টির পানি থেকে সম্প্রতি ভয়াবহ আকারে ডেঙ্গু ছড়িয়েছে বরগুনাতে। একই রকমভাবে খুলনা, বাগেরহাট ও সাতক্ষীরার অন্তত 7 উপজেলার কয়েক লাখ মানুষ বৃষ্টির পানি সংরক্ষণ করেন। এসব নিয়ে আইইডিসিআর এর এমন শঙ্কার প্রতিবেদনের পরেও স্বাস্থ্য বিভাগের উদাসীনতা কিংবা মশক নিধন কার্যক্রম জোরদার না করলে ভয়াবহ হতে পারে এ অঞ্চলের ডেঙ্গু পরিস্থিতি, মত বিশেষজ্ঞদের। এবছর ডেঙ্গু রোগীদের ক্ষেত্রে একটি নতুন প্রাদুর্ভাব দেখা দিয়েছে, যেটাকে আমরা বলছি খিঁচুনি এবং বমি ভাব। তো ধারণা করা হচ্ছে যে এটা ডেঙ্গু 1 সেরোটাইপ। এরকম পরিস্থিতিতে আমরা বলছি যে সমন্বিত ডেঙ্গু প্রতিরোধ কার্যক্রম প্রয়োজন। ডেঙ্গু নিয়ন্ত্রণে স্থানীয় প্রশাসন থেকে স্বাস্থ্যসেবায় নির্দেশনা দেওয়া হয়েছে বলছে স্বাস্থ্য অধিদপ্তর। চিকিৎসকদের যথেষ্ট পরিমাণে প্রশিক্ষিত করা হয়েছে। তাদের ডেঙ্গু রোগীর যে ফ্লুইড ম্যানেজমেন্ট কিভাবে করতে হবে, তার প্রোটোকল, সেগুলো সুন্দরভাবে চিকিৎসকরা জানেন। স্বাস্থ্য বিভাগের হিসাব বলছে, গত বছর খুলনা বিভাগে 10,000-এরও বেশি রোগী ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন, যার মধ্যে প্রাণ হারিয়েছেন 35 জন। আবদুল্লাহ আল মামুন রুবেল, সময় সংবাদ, খুলনা। এদিকে যশোরে নতুন করে চোখ রাঙাচ্ছে করোনা ভাইরাসের নতুন ভ্যারিয়েন্ট। এরই মধ্যে শনাক্ত হয়েছে 5 জন। এদের মধ্যে 3 জন মারাও গেছেন। করোনা নিয়ে জনমনে আতঙ্ক থাকলেও ভ্রুক্ষেপ নেই স্বাস্থ্য বিভাগে। হাসপাতালে প্রয়োজনীয় পরীক্ষা কিটের মজুদের কথা বলা হলেও গণপরীক্ষার কোনো ব্যবস্থা নেই। স্বাস্থ্য বিভাগের দাবি, সংক্রমণ রোধে হাসপাতাল বা স্বাস্থ্যকেন্দ্রে প্রয়োজনীয় ব্যবস্থা রয়েছে। আবুল কালাম আজাদের ছবি ও জুয়েল মৃধার তথ্য নিয়ে রিপোর্ট।
5 বছর আগে করোনা ভাইরাসের এক ভয়াবহ রূপ দেখেছিল বিশ্ববাসী। সম্প্রতি সেই মহামারী ফের নতুন রূপে দেখা দিয়েছে। যশোরে ইতিমধ্যে শনাক্ত হয়েছে 5 জন, এদের মধ্যে 3 জনই মারা গেছেন। চিকিৎসকরা বলছেন শনাক্ত হওয়ার পরপরই দ্রুত শারীরিক অবস্থার অবনতি হচ্ছে এবং মৃত্যুর কোলে ঢলে পড়ছেন রোগীরা। হাসপাতালে করোনা পরীক্ষার ব্যবস্থা করা জরুরি, অথচ জেলার হাসপাতালগুলোতে নেই প্রয়োজনীয় গণপরীক্ষা ব্যবস্থা, নেই সচেতনতামূলক কার্যক্রম। টিকিট কাউন্টার থেকে বলতেছে সবাই মাস্ক নিয়ে যান, ডাক্তারের কাছে মাস্ক পরে যাবেন। করোনা পরীক্ষার জন্য কোনো বুথের ব্যবস্থা নাই। করোনা টেস্টের যে বিষয়টা ছিল সেটার জন্য আবার পুনরায় চালু করা হয়। আমরা যখন করোনা পজিটিভ পাই তার 7 থেকে 8 ঘন্টার মধ্যেই আমরা পরিপূর্ণ চিকিৎসা শুরু করার আগেই রোগীর শারীরিক অবস্থা খারাপ হয়ে যায়। আমরা এটাকে আর বাঁচাতে পারি নাই। স্বাস্থ্য বিভাগের দাবি, সংক্রমণ রোধে হাসপাতাল বা স্বাস্থ্য কেন্দ্রে প্রয়োজনীয় ব্যবস্থা রয়েছে। 2000-এর কিট আমরা ঢাকা থেকে এনেছিলাম, কিন্তু আমাদের পলিসি যে আমরা সবার পরীক্ষা করব না, আইসিইউতে রাখছি, আমরা করোনা সন্দেহ হচ্ছে এরকম রোগীকে আমরা ডায়াগনোসিস করছি। বাংলাদেশের বর্তমানে চিত্র সেটা নিয়ে মানে প্যানিক সৃষ্টি করা বা ভীতিকর পরিস্থিতি সৃষ্টি এই ধরনের কোনো কিছু ঘটে নেই। তবে আমাদের সারা বাংলাদেশের সব জায়গায় কম বেশি প্রস্তুত আছে। সিভিল সার্জন অফিসের তথ্য মতে মহামারীর সময় যশোর জেলায় 25,474 জন করোনায় আক্রান্ত হন, যার মধ্যে মারা যান 590 জন। সময় সংবাদ, যশোর। দক্ষিণ পশ্চিমাঞ্চলে ডেঙ্গু ও করোনা পরিস্থিতির আরও তথ্য জানাতে এই মুহূর্তে যশোর জেনারেল হাসপাতালে আছেন সহকর্মী জুয়েল মৃধা এবং ঝিনাইদহে আছেন সহকর্মী লোটাস রহমান সোহাগ। শুরুতে যাচ্ছে জুয়েলের কাছে। যশোরে এ পর্যন্ত ডেঙ্গুতে মোট আক্রান্ত হয়েছে 64 জন। গত 1 মাসের পরিসংখ্যান এটি, এবং গত 24 ঘন্টায় নতুন করে আরো 5 জন শনাক্ত হয়েছে। বর্তমানে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি আছে 16 জন রোগী। এর ভিতর সবচেয়ে বেশি রোগী ভর্তি আছে যশোরের অভয়নগর উপজেলায় 7 জন, এরপরেই আছে যশোর সদর উপজেলায় 3 জন এবং মনিরামপুর উপজেলায় 3 জন। এছাড়া বাঘারপাড়া ও ঝিগরগাছা উপজেলায় আরো 3 জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে। হাসপাতালগুলোতে ডেঙ্গু রোগীর যে চিকিৎসা ব্যবস্থা, সেই পর্যাপ্ত চিকিৎসা ব্যবস্থা আছে বলে, প্রস্তুতি আছে বলে জানিয়েছেন আমাদেরকে হাসপাতালের সংশ্লিষ্টরা, এবং তারা বলছেন যে এই ডেঙ্গুর আক্রমণ যদি বাড়তে থাকে সেটাও মোকাবেলা করতে পারবেন তারা। ডেঙ্গুর পাশাপাশি কিন্তু যশোরে বেশ কিছুদিন ধরেই করোনার প্রাদুর্ভাব দেখা দিয়েছিল। ইতিমধ্যে 6 জন করোনার রোগী শনাক্ত হয়েছে, যার ভিতরে 4 জন মারা গিয়েছে এবং 2 জন চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছে। কিন্তু করোনার রোগী শনাক্তের জন্য যে পরীক্ষাগুলো সহজলভ্য হওয়া দরকার, সেই পরীক্ষাটা কিন্তু যশোরে সহজলভ্য না। হাসপাতাল থেকে এবং স্বাস্থ্য বিভাগ থেকে দাবি করা হচ্ছে যে আতঙ্কিত হওয়ার মতো পরিস্থিতি এখনো যশোরে তৈরি হয়নি। ফলে যে অ্যান্টিজেন গুলো পাওয়া গেছে পরীক্ষা নিরীক্ষার জন্য, সেগুলো হাসপাতালে ভর্তিকৃত রোগীর ক্ষেত্রেই ব্যবহার করা হচ্ছে। বাইরের রোগীদের বুথ করে পরীক্ষা নিরীক্ষার ব্যবস্থা করা হচ্ছে না। এবং যশোরে যারা সচেতন মানুষ তারা আমাদেরকে বলছেন আসলে হাসপাতাল এবং স্বাস্থ্য বিভাগ করোনার পরীক্ষা সহজলভ্য না করায় আসলে কি পরিমাণ রোগী যশোরে করোনায় আক্রান্ত আছেন সেটা শনাক্ত করা সম্ভব হচ্ছে না। এর জন্য এই পরীক্ষাগুলো সহজলভ্য করার দাবি তাদের। যশোর থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ। চলে যাচ্ছি ঝিনাইদহের সহকর্মী সোহাগের কাছে। রাজধানীর বাইরে ডেঙ্গুর আক্রান্তের উচ্চ ঝুঁকিতে ঝিনাইদহে থাকলেও কিন্তু স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে আমরা তেমন কোনো মশক নিধন কার্যক্রম কিন্তু দেখতে পাচ্ছি না। সম্প্রতি আইডিসিআর যে কীটতত্ত্ব জরিপ প্রকাশ করছে, সেই জরিপে কিন্তু ঝিনাইদহের ডেঙ্গু পরিস্থিতি কিন্তু ভয়াবহ চিত্র উঠে এসেছে। এখানে যে ডেঙ্গুর জীবাণু বহনকারী এডিস মশা, সেই এডিস মশার যে ঘনত্ব সেটা কিন্তু 60% এসে দাঁড়িয়েছে, যেটা তাদের মতে 20% হলে যেটাকে ঝুঁকিপূর্ণ বলা হয়, সেটা কিন্তু 60% এসে দাঁড়িয়েছে। এবং এটা মানে স্থানীয়রা আশঙ্কা করছে এটা যদি মহামারী আকার ধারণা করলে হয়তো বা এটা পরিস্থিতি সামাল দেওয়া কষ্টকর হয়ে যাবে। তো স্বাস্থ্য বিভাগের সাথে আমি কথা বলছি, তারা জানিয়েছে যে ঝিনাইদহে যে বিভিন্ন উপজেলা, সেই উপজেলাতে তারা সচেতনতা বাড়াচ্ছে এবং পৌর কর্তৃপক্ষের তারা বলছে যে তারা মশক নিধন কার্যক্রম করছে, কিন্তু আমরা তেমনটা কেমন চোখে দেখছি না। এবং গত 24 ঘন্টায় ঝিনাইদহে কিন্তু একজন ডেঙ্গুতে আক্রান্ত হয়নি, কারণ উপজেলা পর্যায়ে কিন্তু ডেঙ্গু পরীক্ষার যে কিট সেটা কিন্তু এখনো সংকট রয়েছে। শুধুমাত্র জেলা শহরে কিন্তু
ডেঙ্গু পরীক্ষা হচ্ছে এবং উপজেলা পর্যায়ে কিন্তু এখনো ডেঙ্গু পরীক্ষা হচ্ছে না। অনেকটা কম টেস্ট, কম শনাক্ত নীতিতে কিন্তু স্বাস্থ্য বিভাগ কাজ করছে বলে স্থানীয়রা অভিযোগ করেছে। তো স্থানীয়রা বলছে যে পৌর কর্তৃপক্ষ যে 6টি পৌরসভা আছে তারা বিভিন্ন এলাকায় শহরে যে পরিষ্কার পরিচ্ছন্ন অভিযান, মশক নিধন কার্যক্রম সেটা কিন্তু তারা পরিচালনার জন্য কিন্তু তারা বারবার বিভিন্ন মহলে কিন্তু তারা আবেদন করেছে, জানাচ্ছে, কিন্তু তেমন কোনো উদ্যোগ কিন্তু পৌর কর্তৃপক্ষ নিচ্ছে না। তো সচেতন মহলের দাবি স্বাস্থ্য বিভাগ, পৌর কর্তৃপক্ষ যেন মশক নিধনের কার্যক্রম শুরু করে এবং এই মহামারী যেন হাত থেকে ঝিনাইদহবাসী বাঁচে, এটা কিন্তু সচেতন মহল আশা করছে। তো এই ছিল ঝিনাইদহ থেকে যে ডেঙ্গু পরিস্থিতি তার সর্বশেষ। সরাসরি যুক্ত ছিলাম যশোর ও ঝিনাইদহে। এ বিষয়ে আরও তথ্য জানাতে এই মুহূর্তে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে আছেন সহকর্মী আব্দুল্লাহ আল মামুন রুবেল। তার সঙ্গে যুক্ত হচ্ছেন হাসপাতালের সহকারী পরিচালক ডাক্তার মোহাম্মদ মিজানুর রহমান। সরাসরি যাচ্ছে সেখানে। খুলনা অঞ্চলের বেশ কয়েকটি জেলা ডেঙ্গুর উচ্চ ঝুঁকিতে রয়েছে। সম্প্রতি এই ধরনের একটি প্রতিবেদন আমরা দেখেছি আইইডিসিআর থেকে। এছাড়া কয়েকটি জেলায় আমরা দেখেছি কিছু কিছু জেলায় করোনাও সংক্রমণ ছড়াচ্ছে। এই বিষয়ে আসলে এই অঞ্চলের হাসপাতালগুলোর কি ধরনের প্রস্তুতি রয়েছে, কি ধরনের সতর্কতা নেওয়া প্রয়োজন তা নিয়ে আমরা কথা বলবো খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী পরিচালক ডাক্তার মিজানুর রহমান সাথে। ডাক্তার মিজানুর রহমান, আপনাকে স্বাগত জানাচ্ছি। শুরুতে একটু জানতে চাই যে আমরা দেখছি যে সাম্প্রতিক সময়ে কয়েকটি জেলাকে আইইডিসিআর ডেঙ্গুর উচ্চ ঝুঁকির মধ্যে ফেলেছে, খুলনা বিভাগের কয়েকটি জেলাকে। সেই রোগীগুলো ঘুরে ফিরে রেফার হয়ে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে আসার কথা যদি ঝুঁকি থাকে, আপনাদের এন্ড থেকে আসলে কি ধরনের প্রস্তুতি আছে, কি ধরনের সতর্কতা রয়েছে ডেঙ্গু নিয়ে? ধন্যবাদ আপনাকে। হাসপাতাল ইতিপূর্বে মোকাবেলা করছে। আমাদের ডেঙ্গু মোকাবেলা করার জন্য আমাদের যথেষ্ট ম্যান পাওয়ার, অর্থাৎ আমাদের ডক্টর সোসাইটি, আমাদের ওয়ার্ডের বেড সবকিছু আমাদের প্রস্তুত রয়েছে। তো ইতিমধ্যে আপনারা যে সংবাদগুলো শুনছেন যে বাংলাদেশের 2টি জেলা মাগুরা এবং ঝিনাইদহতে ডেঙ্গু সংক্রমণ বা আমরা অত রেফার রোগী আমরা এখানে পাচ্ছি না। আমাদের হাসপাতালে আজকে পর্যন্ত মাত্র 10টা রোগী ভর্তি রয়েছে। সংক্রমণের আসলে ঝুঁকি রয়েছে কিনা, আপনারা আসলে সে ধরনের মানে সতর্ক হচ্ছেন কিনা, বা আপনারা কি ধরনের ঝুঁকি মনে করছেন? যেহেতু আমাদের খুলনা বিভাগের 2টি জেলাতে সংক্রমণ বৃদ্ধি পাচ্ছে, সেহেতু খুলনা বিভাগীয় মেডিকেল কলেজ হসপিটাল এটা পার্শ্ববর্তী আরও অন্যান্য জেলা সেখানেও সংক্রমণ বৃদ্ধি পেতে পারে। যেহেতু অন্যবারের তুলনায় এবার কিন্তু ডেঙ্গু একটু আগে চলে এসেছে, সেজন্য আমরা আশা করি যে সংক্রমণ বৃদ্ধি পেতে পারে। আর সংক্রমণ বৃদ্ধি পেলে তার যে প্রস্তুতি এটা খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে রয়েছে। আরেকটা বিষয় হচ্ছে কি, আমরা যেটা শুনছিলাম যে আপনি জানেন যে সম্প্রতি বরগুনা জেলাকে হটস্পট ঘোষণা করা হয়েছে ডেঙ্গুর, সেখানে প্রচুর রোগী পাওয়া যাচ্ছে। কারণ হিসেবে বলা হচ্ছে সেখানে বৃষ্টির পানি সংরক্ষণ করে পান করা হয়। আমাদের খুলনার বিভিন্ন উপজেলায় কিন্তু একই রকম ভাবে বৃষ্টির পানি সংরক্ষণ করে পান করে। তাহলে কি আসলে আমাদের এখানেও এই একই ধরনের সংখ্যা রয়ে যাচ্ছে কিনা? ধন্যবাদ আপনাকে। আসলে আমাদের খুলনা জেলাতে মোট 10টা জেলার, খুলনা বিভাগের 10টা জেলার ছাড়াও মোট 12টি জেলা থেকে রোগী এখানে আসে। তো আমাদের খুলনা জেলার প্রত্যন্ত কিছু এলাকা আছে, বিশেষ করে প্রত্যন্ত যে জেলাগুলো আছে, উপজেলাগুলো আছে, সেখানকার মানুষের কিন্তু সুপেয় পানির অভাব আছে এবং তারা অনেক সময় বৃষ্টির পানি ধরে রেখে তারা খায়। সুতরাং আমাদের এখানেও কিন্তু বরগুনা যে কারণটি বলছে, অর্থাৎ তারা রিসার্চ করে যেটা পেয়েছে, এটা কিন্তু আমাদের এখানেও এটা হতে পারে বলে আমি আশঙ্কা করি। আরেকটা বিষয় হচ্ছে কি, আমরা যেটা আপনাদের থেকে যেটা জানতে চাই সেটা হচ্ছে কি মশক নিধন বা এই ডেঙ্গু প্রতিরোধে মশক নিধন একটু বড় ধরনের ভূমিকা রাখে। সেই মশক নিধন স্থানীয় সিটি কর্পোরেশন, পৌরসভা কতটুকু করছে সেটা নিয়ে আপনারা সন্তুষ্ট কিনা? আপনারা তাদেরকে আসলে কোনো রকম সাজেশন বা নির্দেশনা দিচ্ছেন কিনা? ধন্যবাদ। আসলে আপনারা জানি যে ডেঙ্গু এইটা ভাইরাসটা ছড়ায় মশার মাধ্যমে। সুতরাং মশাকে নিধন করতে হবে, মশার বংশ বিস্তারকে কিন্তু রোধ করতে হবে এবং বংশ বিস্তার রোধ করার জন্য মূলত সিটি কর্পোরেশনের একটা বড় দায়িত্ব রয়েছে, পৌরসভার মেয়রের একটা বড় দায়িত্ব রয়েছে। যেটা করা হয় যে শহরের আশেপাশে যেখানে বন জঙ্গল রয়েছে বিষয়টা আমরা তাদেরকে ফগিংটা যেন বেশি হয়, দিনে 2বার না দিনে 4বার হয় এবং যেন আনাচে কানাচে, অর্থাৎ খুলনা জেলার কোথাও যেন মানে আনাচে কানাচে কোথাও যেন বাদ না থাকে, প্রত্যেকটা জায়গায় ফগিং করা হয়। একটু যেটা জানতে চাচ্ছি যে একটু করোনা প্রসঙ্গে আসতে চাই যে করোনা প্রসঙ্গে আমরা দেখেছি যশোরে আমরা কয়েকজন মৃত্যু হয়েছে অল্প কয়েকদিনের ব্যবধানে। আমাদের এই অঞ্চলে করোনার প্রভাব নিয়ে আসলে আপনাদের কি অবস্থান রয়েছে? এটি আসলে আপনারা কতটা সতর্ক, কি ধরনের প্রস্তুতি আছে? আসলে করোনার সংক্রমণ বাংলাদেশে
লাস্ট শুরু হওয়ার সময় আমরা খুবই এটা নিয়ে একটু ভীত সন্ত্রস্ত ছিলাম যে আবারও করোনা বোধহয় প্রকোপে ধারণ করবে। তবে আমরা যে ধরনের ঢাক ঢোল পিটানো অবস্থায় ছিলাম সে অনুযায়ী কিন্তু আমরা রুগী পাইনি। আমরা গত 1 মাসে মাত্র আমরা 8টি রুগী পেয়েছি, তার মধ্যে 4 জন রুগীকে আমরা ভর্তি করেছি এবং 4 জন রুগী সুস্থ বাড়ি গিয়েছে। এবং আমরা প্রতিদিন যে টেস্টগুলো করাচ্ছি প্রতিদিন প্রতিদিন 20-22টা টেস্ট করাচ্ছি এবং ম্যাক্সিমাম কিন্তু নেগেটিভ আসছে। সুতরাং আমরা করোনা নিয়ে আমরা এত ভীত সন্তুষ্ট নই। দর্শক, আমরা যেটা শুনছিলাম যে আমাদের একই সঙ্গে ডেঙ্গু এবং করোনা দুটিরই হঠাৎ করে প্রকোপ দেখা গেছে। এখানকার স্বাস্থ্যের সঙ্গে জড়িত যারা তারা বলছেন যে তাদের প্রস্তুতি রয়েছে, তবে আরও বেশি সতর্কতা প্রয়োজন, তাহলে হয়তো এই ডেঙ্গু প্রতিরোধ করা সম্ভব হবে। তো এই ছিল আমার কাছে খুলনা থেকে ডেঙ্গু করোনা প্রতিরোধ নিয়ে আলোচনার সবশেষ। সরাসরি যুক্ত ছিলাম খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে। অন্য প্রসঙ্গ, 4 মাস ধরে বন্ধ খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম। 2 মাস ধরে উপাচার্য নেই বিশ্ববিদ্যালয়টিতে। এতে প্রশাসনিক কার্যক্রমে অচল এরই মধ্যে সেশন জটে পড়েছেন শিক্ষার্থীরা। নিয়ামুল হোসেন কোচির ছবিতে তানজিম আহমেদের রিপোর্ট। 4 মাসের বেশি সময় ধরে এভাবেই তালা ঝুলছে কক্ষে কক্ষে। ক্যাম্পাসে শুনশান নীরবতা, নেই প্রাণ চাঞ্চল্য। চলতি বছরের 18 ফেব্রুয়ারি খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে সংঘর্ষের ঘটনায় আহত হন শতাধিক। এরপর থেকে শিক্ষার্থীদের অনশন, উপাচার্যের পদত্যাগ, শিক্ষকদের কর্মবিরতি সহ একের পর এক ঘটনায় সংবাদের শিরোনাম হয়েছে শিক্ষা প্রতিষ্ঠানটি। শিক্ষার্থীদের আন্দোলনের মুখে গত 25 এপ্রিল কুয়েটের উপাচার্য অধ্যাপক ডক্টর মোহাম্মদ মাসুদ এবং উপ উপাচার্য অধ্যাপক ডক্টর শেখ শরীফুল আলমকে অব্যাহতি দেয় শিক্ষা মন্ত্রণালয়। পরে 1 মে চুয়েটের অধ্যাপক মোহাম্মদ হজরত আলীকে ভারপ্রাপ্ত উপাচার্যের দায়িত্ব দিলেও সমাধান হয়নি কোনো। নানামুখী চাপে 22 মে পদত্যাগ করেন তিনিও। এরপর থেকে কার্যত অভিভাবক শূন্য এ ক্যাম্পাস। এর আগে সিন্ডিকেট সভার সিদ্ধান্ত অনুযায়ী 4 মে একাডেমিক কার্যক্রম শুরুর কথা থাকলেও শিক্ষক লাঞ্ছনার বিচার না হয় শ্রেণীকক্ষে ফেরেননি কোনো শিক্ষক। দীর্ঘ সময় ধরে এমন অচলাবস্থায় সেশন জটে শিক্ষার্থীরা। সবাই একটা ধাঁধার মধ্যে আছে যে কখন খুলবে, কবে খুলবে, এই নিয়ে কি সবাই সন্দিহান। পরীক্ষা হওয়ার কথা ছিল ফেব্রুয়ারি মাসে, সেটা আসলে পিছাতে এখন কবে হবে সেটা আমরা জানি না। মাত্র 3টা পরীক্ষা, কোনো ডিপার্টমেন্টে 2টা পরীক্ষার জন্য আমরা আটকে আছি। শিক্ষক এবং ছাত্র সবাই নিজেদের মধ্যেকার দূরত্বটা মিটে অল্প কিছুদিনের মধ্যে যদি শেষ হয়ে যায় তাহলে আমরা আমাদের ক্যারিয়ারটাও শুরু করতে পারবো। অন্যদিকে 2 মাস ধরে 1200 শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীর বেতন ভাতা বন্ধ। 2টা মাস ইতিমধ্যে অতিবাহিত হয়ে গেল, আমাদের বেতন বোনাস সব বন্ধ। খুবই কষ্টের ভিতরে আছি, তারপরেও প্রতিষ্ঠানের সুবিধার জন্য আমরা চাই যাতে আমাদের একটা সমাধান হয়। তবে বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা ফেরাতে শিক্ষক সমিতি অনড় তাদের অবস্থানে। যোগ্য উপাচার্য নিয়োগের মাধ্যমে সমস্যা সমাধানের দাবি তাদের। যোগ্য ভাইস চ্যান্সেলর দরকার, যিনি ছাত্রদের কাছে আস্থাভাজন হবেন, শিক্ষকদের কাছে আস্থাভাজন হবেন, সমাজের কাছে আস্থাভাজন হবেন, যিনি যে আস্থা নিয়ে এই যে স্থানীয় বা যে পলিটিক্যাল বা সংকট যেটা যে সিচুয়েশন চলছে, এগুলো সবগুলোই যিনি অ্যাড্রেস করতে পারবেন। খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে 4টি অনুষদের 20টি বিভাগে শিক্ষার্থীর সংখ্যা প্রায় 7,500। তানজিম আহমেদ, সময় সংবাদ, খুলনা। বিভাগীয় সময় আরও থাকছে। জোয়ার ভাটায় ভাঙছে তীর। সাতক্ষীরা সদরের বাগমারি সড়কের 400 মিটার এলাকায় ধস। রাস্তা সংস্কারের পর খাল খনন নিয়ে সংশ্লিষ্টদের সমন্বয়হীনতার অভাব স্বীকার। কুষ্টিয়ার পদ্মা নদীতে পানি বাড়ার সঙ্গে সঙ্গে দেখা দিয়েছে তীব্র ভাঙন। গত 1 সপ্তাহ ধরে ভেড়ামারা উপজেলার বাহিরচর ইউনিয়নে প্রায় 2.5 কিলোমিটার এলাকা জুড়ে নদী গর্ভে বিলীন হচ্ছে ফসলি জমি। হুমকির মুখে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, বসত ভিটা, বাণিজ্যিক প্রতিষ্ঠান সহ পদ্মা নদীর প্রতিরক্ষা বাঁধও। বাবুল হোসেনের ক্যামেরায় SM রাশেদের রিপোর্ট। রুদ্ররূপে পদ্মা গ্রাস করছে জনপদ থেকে ফসলি জমি, বসতভিটা, সড়ক ও গাছপালা। কুষ্টিয়া ভেড়ামারা উপজেলার বাহিরচর ইউনিয়নের মুন্সিপাড়া, 12 মাইল, টিকটিকিপাড়া ও মোস্তেমপুর সহ আশপাশের এলাকায় ব্যাপক ভাঙন দেখা দিয়েছে। ভাঙনের হুমকিতে রয়েছে শিক্ষা প্রতিষ্ঠান, বসতভিটা, বিভিন্ন বাণিজ্যিক প্রতিষ্ঠান সহ পদ্মা নদীর প্রতিরক্ষা বেড়িবাঁধ। নির্ঘুম ও আতঙ্ক দিন কাটছে নদীপাড়ের বাসিন্দাদের। এই বসত বাড়ির ভিটাটুকু আমার যদি ভেঙে যায়, আমাদের আর কোনো জায়গায় যাবার জায়গা নাই। আমরা তো বড় আতঙ্কে আছি। সরকারের কাছে বিনত অনুরোধ জানাচ্ছি তাড়াতাড়ি যাতে জিও ব্যাগ ফেলে ভাঙনটা রক্ষা করে। পদ্মার ভাঙন রোধে স্থায়ী বেড়িবাঁধ নির্মাণের আশ্বাস পানি উন্নয়ন বোর্ডের স্থানীয় কর্মকর্তার। চেষ্টা করছি দ্রুতই, যেটা খুব ভার্নারেবল লোকেশন, সেখানে কাজ শুরু করার জন্য। আমরা আমার
ঊর্ধ্বতন কর্তৃপক্ষ অভিহিত করব, তারপরে আমরা কাজ শুরু করবো। কুষ্টিয়া পানি উন্নয়ন বোর্ডের তথ্য মতে পদ্মার কুষ্টিয়া অংশে 2.5 কিলোমিটার এলাকা ভাঙনের কবলে পড়েছে। এসএম রাশেদ, সময় সংবাদ, কুষ্টিয়া। বাগেরহাটের শরণখোলার বাঁধের একাধিক স্থানে ফাটল দেখা দিয়েছে, ধসে গেছে একাংশের ব্লক। এ কারণে ঝুঁকিতে আছেন উপকূলবাসী। আরও তথ্য জানাতে উপজেলার বড়ইতলা এলাকায় আছেন সহকর্মী আলী আকবর টুটুল। সরাসরি যাচ্ছে তার কাছে। সুন্দরবন সংলগ্ন শরণখোলা উপজেলার একেবারে নদীর বলেশ্বর নদীর তীরবর্তী এলাকায়, যে আসলে সিরার সুপার সিরার আয়লা বিধ্বস্ত এলাকা, শরণখোলার একেবারে প্রত্যন্ত এলাকা যে বলেশ্বর নদীর তীর, এখানেই আসলে কিন্তু টেকসই ভেড়িবাঁধ নির্মাণ করা হয়েছিল। এবং সেই টেকসই ভেড়িবাঁধ নির্মাণের ফলে যেটা হয়েছে, এখানে মানুষের দীর্ঘদিনের আশা ছিল যে আসলে এই টেকসই ভেড়িবাঁধ, কিন্তু এই রেমাল এবং সহ বিভিন্ন সময় যে দুর্যোগ এবং এই অঞ্চলে বয়ে গেছে এবং বন্যা হয়েছে, সেক্ষেত্রে আমরা দেখেছি যে এই অঞ্চলের যে টেকসই ভেড়িবাঁধের একাধিক স্থানে কিন্তু ব্লক এবং ধসে গেছে, বিভিন্ন জায়গায় ফাটল এবং বড় বড় গর্ত হয়েছে, যার ফলে কিন্তু মানুষের মাঝে এক ধরনের কিন্তু এখন ঝুঁকির মধ্যে রয়েছে মানুষ এবং আতঙ্কিত হয়ে পড়েছে। আমরা যদি বলি যে আসলে বাগেরহাটের এই যে শরণখোলা মোড়লগঞ্জ উপজেলায় প্রায় 64 কিলোমিটার ভেড়িবাঁধ যে নির্মাণ করা হয়েছিল এবং সিআইবি প্রকল্পের মাধ্যমে এবং এডিবির অর্থায়নে, সেই প্রকল্পের যে কর্মকাণ্ড পরিচালনা করা হচ্ছিল, সেই সময় কিন্তু মানুষের মধ্যে এক ধরনের দাবি ছিল যে আসলে টেকসই ভেড়িবাঁধ নির্মাণ করা হলে এখানে নদী শাসন করা প্রয়োজন ছিল। একাধিকবার এখানে কিন্তু মিছিল, মিটিং এবং আন্দোলন এবং সেমিনার কিন্তু হয়েছিল। সকলের কিন্তু এখানে জনপ্রতিনিধি শুরু করে সুশীল সমাজের নেতৃবৃন্দ, তারা দাবি ছিল যে এখানে টেকসই ভেড়িবাঁধ নির্মাণ করা হলে এবং নদী শাসন প্রয়োজন, কিন্তু সেই উপেক্ষা করে কিন্তু এই ভেড়িবাঁধ নির্মাণ করা হয়েছিল। সেই ভেড়িবাঁধ কিন্তু আজ আমরা দেখছি যে বলেশ্বর যে ভয়াল যে গ্রাস, এবং সে আবার নতুন করে সেই গ্রাস করে নিচ্ছে এবং এই ভেড়িবাঁধ এবং একাধিক স্থানে যে ফাটল এবং গর্ত হয়ে গেছে, এবং বিশেষ করে যে ভেড়িবাঁধের যে ব্লকগুলো আসলে উড়ে গেছে, দেবে গেছে এবং নদীতে সরে যাচ্ছে, যার ফলে কিন্তু এই এলাকার মানুষ আতঙ্কিত হয়ে পড়েছে, নতুন করে আবার সেই আতঙ্কের মধ্যে পড়েছে। আমরা যদি বলি যে বাগেরহাটের পানি উন্নয়ন বোর্ড যে কর্তৃপক্ষ নির্বাহী প্রকৌশলী ছিল, তিনি কিন্তু আমাদেরকে জানিয়েছেন যে বাগেরহাটের এই যে টেকসই ভেড়িবাঁধের প্রায় 60 থেকে 70টি স্থানে কিন্তু এখন ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে, গর্ত হয়ে গেছে, যার ফলে কিন্তু অচিরেই কিন্তু তারা কিন্তু একটা প্রকল্প দিয়েছেন, যে প্রকল্পের মাধ্যমে তারা কাজ শুরু করবেন, এমনটাই তারা জানিয়েছেন। এবং যার ফলে কিন্তু আবারও টেকসই ভেড়িবাঁধ নির্মাণের ফলে কিন্তু কমবে, এমনটাই কিন্তু জানিয়েছেন। তবে টেকসই ভেড়িবাঁধের নির্মাণের ফলে কিন্তু এখানে কিন্তু নদী শাসনের বিকল্প নাই, এমনটাই জানিয়েছেন। এই ছিল আমার কাছে বাগেরহাটের শরণখোলা উপজেলা এবং টেকসই ভেড়িবাঁধের ফাটল নিয়ে সবশেষ খবর। সরাসরি যুক্ত ছিলাম বাগেরহাটে। দেখছেন বিভাগীয় সময় সঙ্গীত। মোকামে সব ধরনের চালে কেজিতে বেড়েছে 4 টাকা। পূর্ব ঘোষণা ছাড়া এমন দাম বৃদ্ধিতে বিপাকে ভোক্তা। মিল মালিকদের দাবি, উত্তরাঞ্চলের হাটগুলোতে ধানের দাম বাড়ার প্রভাব পড়েছে মোকামে। বাবুল হোসেনের ক্যামেরায় এসএম রাশেদার আরও একটি রিপোর্ট। ভরা মৌসুমেও চাল কিনতে হচ্ছে বাড়তি দরে, এতে বিপাকে ভোক্তা। সব ধরনের চালের দেখা মেলে কুষ্টিয়ার খাজানগর মোকামে। তবে পরিবহন খরচ ও ধানের দর বৃদ্ধির অজুহাতে কেজি প্রতি দাম বেড়েছে 3 থেকে 4 টাকা পর্যন্ত, যার প্রভাবে মিল গেটে বেড়েছে 4 থেকে 5 টাকা, আর খুচরা বাজারে ঠেকেছে 6 টাকায়। হঠাৎ করেই আপনার হচ্ছে কিছুদিন ধরে চালের দাম 2 থেকে 3 টাকা করে কেজি প্রতি বেড়ে গেছে। আমাদের কিন্তু হচ্ছে তাই বিক্রি করতেছে। সরকারের কাছে আমাদের একটু দাবি, যাতে চালের বাজারে তারা একটু খেয়াল রাখে। উত্তরাঞ্চলের হাটগুলোতে ধানের দাম এবং পরিবহন খরচ বাড়ায় এমন পরিস্থিতি সৃষ্টি হয়েছে বলে দাবি মিল মালিকদের। বিভিন্ন মোকামে আমরা ধানের দাম 200 থেকে 250 টাকা পার মনে বৃদ্ধি পেয়েছে, সেই কারণে মূলত চালের দাম বৃদ্ধি পেয়েছে আমাদের মিল গেটে। কুষ্টিয়া জেলা খাদ্য নিয়ন্ত্রণ অফিসের তথ্য মতে 173টি রাইস মিল রয়েছে। এসএম রাশেদ, সময় সংবাদ, কুষ্টিয়া। Thai Aluminium. The better is now the best. বিভাগীয় সময় আরও থাকছে। ঝিনাইদহে ড্রাগন ফলের বাম্পার ফলন, স্থানীয় চাহিদা মিটিয়ে সরবরাহ করা হচ্ছে দেশের বিভিন্ন এলাকায়। নিরাপদ উৎপাদন ও বাজারজাতে তদারকি করছে কৃষি বিভাগ। বেপরোয়া হয়ে উঠেছে হরিণ শিকারীরা। অপরাধ বন্ধ করতে বিশেষ অভিযান পরিচালনা করছে বন বিভাগ। এরই মধ্যে উদ্ধার হয়েছে বিপুল পরিমাণ ফাঁদ, হরিণের মাংস সহ শিকারের কাজে ব্যবহৃত সামগ্রী।
শিকারীদের তালিকা তৈরি করে গোয়েন্দা নজরদারি বাড়িয়েছে কর্তৃপক্ষ। তবে বন আইনের যুগোপযোগী সংস্কার করে প্রয়োগের দাবি পরিবেশবাদীদের। আলী আকবর টুটুলের পাঠানো তথ্য ও আমিনুল ইসলামের ছবি নিয়ে রিপোর্ট। পূর্ব সুন্দরবন বিভাগের বনের গহীনে প্রায় ফাঁদ পেতে হরিণ শিকার করে আসছে একটি চক্র। জেলে ছদ্মবেশে বনে প্রবেশ করে মালা ফাঁদ, হাঁটা ফাঁদ ও ছিটকা ফাঁদ পেতে রেখে আসে তারা। এলাকাবাসী বলছেন, সুন্দরবন সংলগ্ন সাতক্ষীরা ও খুলনার কয়রা এলাকার চিহ্নিত চোরা শিকারীরা এ কাজের সঙ্গে যুক্ত। লাইলনের রশি দিয়ে ওরা ফাঁদ তৈরি করে। অভিযানের মাধ্যমে প্রতিনিয়তই কিছু না কিছু ফাঁদ উদ্ধার করছি। বর্তমানে সুন্দরবনে সব ধরনের পাস বন্ধ থাকায় বন বিভাগ বিশেষ অভিযান পরিচালনা শুরু করে। গেল 2 মাসে বনের মধ্যে লুকিয়ে রাখা 3,500 ফাঁদ উদ্ধার এবং 53টি ট্রলার ও নৌকা জব্দ করা হয়েছে। স্কুল কলেজের স্টুডেন্টদেরকে নিয়ে চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করেছে, যেন তাদের মধ্যে সুন্দরবন বিষয়ে সচেতনতা বাড়ে। হরিণ শিকার রোধে শিকারীদের তালিকা তৈরি করে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে, জানান সংশ্লিষ্ট কর্মকর্তা। অনেক গোয়েন্দা সংস্থার তথ্য নিয়ে আমরা কিন্তু 150 জনের তালিকা করেছি যারা পেশাদার হরিণ শিকারী। বন বিভাগের তথ্য মতে গত 2 মাসে সুন্দরবনের চাঁদপাই ও শরণখোলা রেঞ্জের বিভিন্ন এলাকায় 86টি অভিযানে 34 জনকে আটক ও 54টি মামলা করা হয়েছে। সময় সংবাদ, বাগেরহাট। পথে সাতক্ষীরা সদর উপজেলার বাগমারি রোড সড়কটির সংস্কার কাজ শেষ হয় 2023 সালে। পরের বছর সড়কটির পাশের কলকাতা খালের খনন কাজও শেষ হয়। তবে এরপর থেকে প্রতিদিন জোয়ার ভাটার পানির চাপে ভাঙতে থাকে রাস্তাটি। এর মধ্যে 400 মিটার অংশ ভেঙে যাওয়ায় সড়কটি চলাচল অনুপযোগী হয়ে পড়েছে। এলাকাবাসী বলছেন, শিগগিরই ভাঙন রোধে ব্যবস্থা না নিয়ে পুরো সড়ক খালে বিলীন হয়ে যাবে। এদিকে খাল খনন ও সড়ক সংস্কারের কাজের মধ্যে কোনো সমন্বয় ছিল না বলে জানায় পানি উন্নয়ন বোর্ড ও এলজিইডি। বিভাগীয় সময়ে আরেকবার ঝিনাইদহে ড্রাগন ফলের বাম্পার ফলন হয়েছে। জেলার চাহিদা মিটিয়ে ফল পাঠানো হচ্ছে ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে। বর্তমানে জেলার সবচেয়ে বড় ড্রাগন ফলের হাট গৌরীনাথপুরে প্রতিদিন প্রায় কোটি টাকার বেচাকেনা হচ্ছে। জেলায় বড় বাজার থাকা এবং ন্যায্য মূল্য পাওয়ায় খুশি কৃষক। এদিকে নিরাপদ ফল উৎপাদন ও বাজারজাতে তদারকি করছে কৃষি বিভাগ। এ পর্যায়ে বিভাগীয় সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। দক্ষিণ পশ্চিমাঞ্চলে ফের চোখ রাঙাচ্ছে ডেঙ্গু। উচ্চ সংক্রমণ ঝুঁকিতে খুলনা বিভাগের একাধিক জেলা। মোকাবেলায় নেই পর্যাপ্ত প্রস্তুতি। করোনায় আক্রান্ত বাড়ছে যশোরে। 4 মাস ধরে বন্ধ খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম। 2 মাস ধরে নেই উপাচার্য, কাজে যোগ দেননি শিক্ষকরাও। সেশন জটে শিক্ষার্থীরা। বাড়ছে পানি, ভাঙছে তীর। কুষ্টিয়ার 2.5 কিলোমিটার এলাকায় পদ্মার তাণ্ডব। বিলীন বসত বাড়ি ও ফসলি জমি। স্থায়ী বাঁধ নির্মাণের দাবি বাসিন্দাদের। এই ছিল বিভাগীয় সময়ে। আগামীকাল থাকবো ঢাকা বিভাগের আয়োজন নিয়ে, সঙ্গে থাকুন সময়ে।